ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সামনে আমি উপস্থাপন করব, সেটি হচ্ছে এনওএস ডিএলএড কেস আপডেট। আজ জানেন কোড নম্বর 2 আজকে বেশ 42 বা 43 নম্বর সিরিয়ালে কিন্তু এনওএস কেস ছিল। সেখানে উত্তরাখণ্ডের একটি ম্যাটার ছিল ও ওয়েস্ট বেঙ্গলের ম্যাটার কিন্তু ছিল। সেই উত্তরাখণ্ডের ম্যাটার হয়েই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ম্যাটারে আসার সেরকম একটি ব্যাপার ঘটে গেল। বা এনওএসদের এই মামলায় কী হলো? এনওএসরা কি ফেঁসে গেল, না এনওএসদের পক্ষে হলো, না পরবর্তী এনওএসদের ভবিষ্যৎ কী? তারা একটা পয়েন্টে কিন্তু এনওএসরা ফেঁসে গেল, এরকম একটি ব্যাপার। বা এনওএস যিনি পিটিশনার তিনি কি ভ্যালিড না ইনভ্যালিড, সব কিছুই কিন্তু এই ভিডিওতে আমি আজকে ক্লিয়ার করবো। সেই জন্য ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখুন, আপনারা বুঝতে পারবেন যে কী হয়েছে। প্রথমেই উত্তরাখণ্ডের মামলা উঠেছিল। সেই উত্তরাখণ্ডের মামলার হয়ে অ্যাডভোকেট ছিলেন মন্দিপ পাল্লা এবং গোপাল শঙ্কর নারায়ণ। ওনাদের যে ম্যাটারটি ছিল, যেখানে উত্তরাখণ্ডে কাউন্সেলিং প্রসেস চলছিল, কিন্তু কিছু জনের কাউন্সেলিং হয়ে গিয়েছিল, কিন্তু এনওএসদের বাদ দেওয়া হয়েছিল। সেখানে পরবর্তীকালে তারা আরটিআই করে জানতে পারে যে 287টি শূন্যপদ এখনও রয়েছে। সেই জন্য এনওএস ক্যান্ডিডেট ছিল 239 জন। সেই 239 জনকে যাদের ছাড়পত্র দেওয়া হয়, কি একটি ইন্টারিম অর্ডার দেওয়া যায়, তার জন্য তাদের অ্যাপিয়ার ছিল। কিন্তু আজ কোড নাম্বার 2-এ এরকম একটি ব্যাপার, এরকম একটি মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের ম্যাটার চলে আসে। তো তখনই এই উত্তরাখণ্ডের ম্যাটারটিও কিন্তু গুলিয়ে যায়। তো এখানে কী দাঁড়ায় বোর্ডের পক্ষে বা 9533 পক্ষে গগন এবং জয়দীপ গুপ্তা, এবং জয়দীপ গুপ্তা স্যার দাঁড়িয়েছিলেন। তো এখানে প্রথমেই যে এনওএসদের পক্ষে যে দাবিটা ছিল, সেই এনওএসরা তুলে ধরেন। সেই দাবিও কিন্তু জাস্টিস গাবায়া বেঞ্চ ভালোভাবে মন দিয়ে শোনেন। তারপরে যেহেতু বোর্ডের পক্ষ থেকে এবং 9533 পক্ষ থেকে যে সমস্ত স্ট্যান্ডগুলো ছিল, সেটাই ছিল গুরুত্বপূর্ণ স্ট্যান্ড। যেখানেই আগেই জানি এনওএসরা ভ্যালিড কি ইনভ্যালিড, তাদের কোর্সটা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট, অথেন্টিকেশন কী আছে, এখানেই কিন্তু সব কিছু গণ্ডগোল হয়ে গেল বা গুলিয়ে গেল। এখানে বড় একটি অভিযোগ তোলা হয় যে কৌশিক দাস যে পিটিশনার ছিলেন, তিনি হচ্ছে নট এ অ্যাপ্রোপ্রিয়েট ক্যান্ডিডেট, কিন্তু অভিযোগ তোলা হয়। তো এই কিসের ভিত্তিতে এই অভিযোগটি তোলা হয়, কী ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টসটা কিন্তু আমি ভিডিও শেষে আপনাদেরকে অবশ্যই কিন্তু দেখাবো। কিন্তু এখানে যে ব্যাপারটি ছিল, 2010 সালে বা একটি নোটিফিকেশন বা আরটি অ্যাক্ট অনুযায়ী প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকাকে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করার জন্য, সেটা আপার প্রাইমারি পর্যন্ত, তাদেরকে কিন্তু ইন সার্ভিস টিচার হতে হবে। তো ইন সার্ভিস টিচার যারা আছে তাদেরকে ডিএলএড ডিগ্রি থাকতে হবে এবং টেট পাস থাকতে হবে। কিন্তু এই দুটি যে কন্ডিশন ছিল, তার মধ্যে ডিএলএড ডিগ্রি সবার ছিল না বা টেট পাসও সবার ছিল না। তো এখানে টেট পাসের কিন্তু ছাড় দেওয়া হয়নি। টেট পাস থাকতে হবে, কিন্তু শুধু ছাড় দেওয়া হয়েছিল কি, কোর্সের ছাড় দেওয়া হয়েছিল। যে ডিএলএড যে নির্দিষ্ট কোর্সটি, এটা ছাড় দেওয়া হয়েছিল, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে। তারপরে বিভিন্ন সূত্রে আমরা দেখেছি বিভিন্নভাবে ধারাবাহিকতাভাবে 17-19 ওয়ান টাইম এনওএস কোর্স চালু হয়। তো সেই কোর্সে ছাড় দেওয়া হয়েছিল, কিন্তু তার আগে তাদের কিন্তু টেট পাস থাকতে হবে। এটা কিন্তু সেই সাবমিশনে লেখা আছে। 9533 পক্ষে যে সাবমিশনটি গুরুত্বপূর্ণ সাবমিশন ছিল, সেই সাবমিশনটি আপনারা দেখলে বোঝা যাবে যে ওই পয়েন্টে কিন্তু ওরা মার খেয়ে গেল বলা যাতে এনওএসরা। ওই পয়েন্টটা খুবই ভাইটাল পয়েন্ট ছিল। তাহলে এই সূত্রে ধরে যে সমস্ত এনওএসরা 2022 টেট পাস আছে, তাদের ভবিষ্যতে কী হবে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় এসে দাঁড়াচ্ছে। 2017 10ই ডিসেম্বরের আগে যারা ইন সার্ভিস ছিল, তাদের কিন্তু যে ডিএলএড কোর্স, সেটা ছাড়পত্র থাকলে কিন্তু টেট পাস তাদেরকে সেই সময় থাকতে হবে। কিন্তু তারা পরবর্তীকালে 2017 সালে এসে নভেম্বরে এসে টেটের অ্যাপ্লাই করছে এবং 2022 সালে এসে টেট পাস করছে, ইত্যাদি ইত্যাদি এমন ব্যাপার কিন্তু দাঁড়াচ্ছে। তো এই জন্য এখানে কিন্তু এই বড় একটি পয়েন্টে কিন্তু এনআইএসরা ফেঁসে গেছে। তো সেই জন্য বিচারপতি বিস্তারিত সব শুনলেন সমস্ত পক্ষের নিকট থেকে এই মামলা শোনার পরে তিনি একটি সিদ্ধান্ত আসলেন যে এখানে একটাই প্রশ্ন, আমি আগে অন্য ভিডিওতে বলেছিলাম যে এনওএসদের ক্ষেত্রে তারা কোথা থেকে ডিএলএড করেছে, তাদের সেই ডিএলএড করার পেছনে অথেন্টিকেশন কী, তাদের ডকুমেন্টস কী, ডিএলএড করার ব্যাকগ্রাউন্ড কী, তাদের কলেজটি কোন কলেজ ভ্যালিডিটি ছিল কি না, তারা প্রাইভেট কলেজ কি গভর্নমেন্ট কলেজ, সেই সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু খতিয়ে দেখার নির্দেশ দিল ওয়েস্ট বেঙ্গল পর্ষদকে। এই এনআইএসদের পুরো ডিগ্রি সমস্ত বিস্তারিত তথ্য খতিয়ে দেখতে হবে। এটাই কিন্তু একটি কোর্টের পর্যবেক্ষণ বলা চলে। তাহলে এনআইএসরা
কী হতে চলেছে ভবিষ্যৎ, তাদের ডকুমেন্টস ভেরিফিকেশান থেকে শুরু করে সব কিছু কিন্তু তাদের আবার ভেরিফিকেশান হয় বলা যেতে পারে, বা তারা কোর্স কোথা থেকে করেছেন বা তারা টেট পাস ছিল কিনা সব কিছুর তথ্য কিন্তু আবারই খতিয়ে দেখবে পর্ষদ, এমনটাই আমি আগেও বলেছিলাম। কারণ আমাদের কোর্ট নাম্বার 19 জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে কিন্তু এই পয়েন্টটি উঠে এসেছিল, তাদের ডকুমেন্টস সম্পর্কিত তথ্য কিন্তু উঠে এসেছিল। এনআইএসদের বিপক্ষে যে সাবমিশনটি ছিল আপনাদের একটু আগেই বললাম, কী সাবমিশন ছিল, সেই কপির একটি ছোট্ট টুকরো আপনাদের কিন্তু আমি দেখাবো। দেখলেই বুঝতে পারবেন যে কোন সাবমিশনের উপরে ভিত্তি করে এনআইএসদের ম্যাটারটি কিন্তু গুলিয়ে গেল। এটার সঙ্গে সঙ্গে কিন্তু উত্তরাখণ্ডের ম্যাটারও কিন্তু গুলিয়ে গেল। সেম ওয়েস্ট বেঙ্গলের মতো উত্তরাখণ্ডেরও কিন্তু প্রত্যেকটি ডিএলএড ক্যান্ডিডেটকে এনআইএসকে কিন্তু মানে ভেরিফাই করতে হবে যে তাদের তারা কোর্স করেছে কীভাবে, তাদের ব্যাকগ্রাউন্ড কী, তারা টেট পাস সেই সময়ে ছিল কিনা, বা ইন সার্ভিস কোথা থেকে না থাকে তাদের টোটাল হিস্ট্রি দেখতে হবে। চলুন আমরা সাবমিশনটি দেখে নিই। আরেকটি কথা প্রসঙ্গত বলতে হয় যে নতুন ডেট কিন্তু এখনও পড়েনি এই পর্যন্ত। তো আশা করা যায়, আমি যখন ভিডিও করছি তখন কিন্তু ডেটটা পড়েনি, আশা করা যায় ডেট পড়লেই অবশ্যই আপনাদের দেওয়া হবে যে কবে আবার এই মামলার পরবর্তী হিয়ারিং। চলুন আমরা সাবমিশনটি দেখে নিই। তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখুন। সাবসেকশন 2 অফ সেকশন 23 of RT Act provides that where a state does not have adequate teacher education institution offering courses or training in teacher education or teacher possessing minimum qualification as laid down under subsection 1 of section 23 are not available in sufficient number, the central government may by notification relax the minimum qualification। সেই জন্য এই যে উপরে সমস্যাগুলোর জন্য একটা মিনিমাম কোয়ালিফিকেশান রিল্যাক্সেশন দিয়েছে, রিকোয়ার্ড ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ টিচার অ্যাপয়েন্টমেন্টের জন্য ফর এ সাস পিরিয়ড, কিছু পিরিয়ডের জন্য, যেটা নট এক্সিডিং 5 ইয়ার্স, যেটা 5 বছরের কিন্তু বেশি হবে না, এটাই বলা হচ্ছে। অ্যাজ মে বি স্পেসিফাইড ইন আ নোটিফিকেশন সেটাও স্পেসিফাই করা হয়েছে। অ্যাটেনশন ইন দ্য রিগার্ড ইজ অলসো ইনভাইটেড টু রুলস 17, 18 অ্যান্ড 19 অফ দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন রুলস 2010, রাইট টু এডুকেশন অনুযায়ী 2010 ইস্যুড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট বাই নোটিফিকেশন পাবলিশ ইন দ্য গেজেট অফ ইন্ডিয়া অন 9 এপ্রিল 2010। 2010 9 এপ্রিল যে গেজেট RT অ্যাক্ট অনুযায়ী এটাই কিন্তু বলা হয়েছে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ যে একটি তথ্য, যে এখানে বলা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন যেটি ডিএলএড, সেটাকে মানে কোর্স ডিএলএড কোর্স সেটার ছাড় দেওয়া হলেও এখানে কিন্তু একটা ছাড়ের কথা বলা হয়নি, যে এনআরএসরা ইন সার্ভিস ছিল 17-19 সালে, সেই ইন সার্ভিস থাকাকালীন তারা ডিএলএড কোর্স করেছে, ছাড় দিয়েছিল তাদের চাকরিতে। 10ই আগস্টের আগে তারা ইন সার্ভিস ছিল, 17-19-এ তারা ডিএলএড করেছে, কিন্তু একটা পয়েন্টে কিন্তু তাদের ক্ষতি হয়ে যাওয়ার কথা, বা এমনটাই হতে চলেছে। দ্য কন্ডিশন অফ পাসিং টেট উইল নট বি রিল্যাক্সড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ডিশন অফ পাসিং টেট উইল নট বি রিল্যাক্সড, কিন্তু টেট পাসটা নট রিল্যাক্সড, এখানে তাদেরকে টেট পাস থাকতে হবে, সেটা কিন্তু রিল্যাক্স করা হয়নি, এটাই কিন্তু বলা হচ্ছে। এই পয়েন্টটাও কিন্তু তুলে ধরা হয়েছিল এই সাবমিশনে। তো এইগুলো খতিয়ে দেখতে ভালো হবে। এটাই বিস্তারিত আপডেটও আপনাদের দিলাম। পরবর্তী কী আপডেট আছে না আছে আসলেই আপনাদেরকে দেওয়া হবে। ওয়েট করুন, আরও ক্লিয়ার আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।